ঠিক 10:30। হায় হায়, এখন কি হবে? কামলালকে কে খুন করে গেছে? ঘরের ভিতরে রত্ন সিন্ধুক নেই, এখন পুলিশ এসে পড়বে, আর পুলিশ এসে সন্দেহ করবে আমাকে। নিশ্চয়ই এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মশাই, আপনারা অন্তত আমাকে খুনি বলে ভাবছেন না তো? আমি খুনি হলে নিশ্চয়ই আপনাদের যে এখানে ডেকে আনতুম না, কি বলেন? ডেকে আনতুম কি? আরে কপাল, এখন কি করি? কোথায় যাই? শেষটা পাগল হয়ে যাব না তো? সে দুই হাতে নিজের মাথার চুলগুলো মুঠো করে ধরে টানাটানি করতে লাগলো। শ্যামলালের দুই কাঁধের উপরে দুখানা হাত রেখে ভারত সান্ত্বনা ভরা কণ্ঠে বললে, আমি বলছি তো, আপনার কোনো ভয় নেই। এখন তাড়াতাড়ি পুলিশে খবর দেওয়ার ব্যবস্থা করুন। পুলিশ না আসা পর্যন্ত আমরা এখানেই অপেক্ষা করব। নাচারের মতন মাথা নাড়তে নাড়তে শ্যামলাল জড়িত পদে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, চিত্রাদেবীকে আর এই ঘরে আনা হয়নি। তিনি খান্তমনের কাছে আছেন। ভারত যেন হঠাৎ জাগ্রত হয়ে উঠে বললে, এসো ভাস্কর, অতঃপর আমাদের হাতে থাকবে অন্তত আধ ঘন্টা সময়। এর মধ্যে এই সময়টা সদ্ব্যবহার করতে হবে। আগেই আমি বলেছি, আমার মামলাটা একরকম তৈরি হয়েই গিয়েছে, কিন্তু নিজের ওপর অতিরিক্ত বিশ্বাস থাকা ভালো নয়। কারণ এখনো কতকগুলো সূত্র কতক জায়গায় খানিকটা জট পাকিয়ে আছে। তবু মামলাটাকে সহজ বলে স্বীকার করতেই হবে। আমি সবিস্ময়ে বললুম, সহজ? নিশ্চয়ই। আচ্ছা, ঘরের মেঝে বেশি পায়ের ছাপ ফেলো না, ওইখানে চুপ করে বসো, আমার লেকচার শোনো। প্রথম প্রশ্ন হচ্ছে, আততায়ীরা কেমন করে এসেছে আর কেমন করেই বা গিয়েছে? মনে রাখতে হবে, কাল রাত 10:30টার পর থেকে এই ঘরের দরজাটা ভিতর থেকেই বন্ধ ছিল। আচ্ছা, এবার ওই জানলাটা একবার দেখা যাক। বাগানের দিকের একমাত্র জানলাটার কাছে গিয়ে সে যেন নিজের মনে মনেই বলে যেতে লাগলো, জানলাটাও দেখছি ভেতর থেকেই বন্ধ আছে। উত্তম, এখন এটা খুলে দেখা যাক। কই, জানালার আশেপাশে কোনো জলের পাইপ কি এমন কিছুই নেই যাবে নিচ থেকে উপরে লোক উঠে আসতে পারে। কিন্তু তবু দেখছি জানালার বাইরে নিচের ফ্রেমের ওপাশে একটা পদচিহ্ন রয়েছে। আমাদের সৌভাগ্যক্রমে এই শীতকালেও কাল রাত্রে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে যে বৃষ্টির পর কোনো লোক এইখানে এসে পদক্ষেপ করেছিল। ওই কাদার ছোপটাই তার প্রমাণ। ঘরের ভিতরেও দেখছি যে মেঝের এদিক ওদিক আর টেবিলের কাছে রয়েছে কাদা মাখা পায়ের চিহ্ন। চিহ্নটা আবার গোলাকার। আচ্ছা ভাস্কর, এই চিহ্নটা কিসের বলো দেখি? আমি ভালো করে দেখে বললুম, এটা পায়ের দাগ নয়। কিন্তু এটা সাধারণ পায়ের দাগের চেয়েও বেশি চিত্তাকর্ষক। এটা কি জানো? কোনো এক ঠেঙো লোকের হাঁটুতে বাঁধা কাঠের খোঁটার দাগ। লক্ষ্য করে দেখো, জুতো পরা প্রত্যেক পদচিহ্নের পাশে পাশেই রয়েছে এরকম একটা করে কাঠের খোঁটার দাগ। আমি বলে উঠলাম, শ্যামলালের বাবা এই রকম কাঠের খোঁটা পড়া এক ঠেঙো লোক দেখলে ভয় পেতেন। এখানেও কি তাহলে সেই রকম কোনো লোকের আবির্ভাব হয়েছিল? নিশ্চয়ই তাই, কিন্তু তার সঙ্গে এসেছিল আরও একটা লোক। ভাস্কর, জানলার কাছে গিয়ে মুখ বাড়িয়ে একবার নিচেটা দেখে এসো তো। তারপর বলো, তুমি কি দেওয়াল বেয়ে ওপরে উঠতে পারবে? জানলার কাছে গিয়ে বাইরে মুখ বাড়িয়ে দেখল, চাঁদের আলো তখনও জল জল করছে। নিচ থেকে আমরা প্রায় 30 ফুট উপরে আছি, কিন্তু টিকটিকি কি মাকড়সা প্রভৃতি ছাড়া মনুষ্য জাতীয় কোনো জীবই নিচে থেকে দেওয়াল বেয়ে কিছুতেই ওপরে উঠে আসতে পারে না। দেওয়ালের গায়ে পা রাখবার কোনো জায়গাই নেই। আমি বললুম, বাগান থেকে দেওয়াল বেয়ে উপরে আসা অসম্ভব ভারত, একেবারে অসম্ভব। একেবারে অসম্ভব নয়, অন্য একটা উপায় অবলম্বন করলে সেটা সম্ভবপর হতে পারে। আচ্ছা দেখছো তো, মইখানার তলায় পড়ে আছে এক গাছার লম্বা মোটা দড়ি। দেওয়ালের গায়ে ওই মস্ত হুকের সঙ্গে ওই দড়ি গাছা বেঁধে যদি কেউ জানালা দিয়ে নিচে গলিয়ে দেয়, আর তুমি যদি বলবান হও, তবে এক ঠেঙো হলেও সেই দড়ি বেয়ে তুমি নিশ্চিন্তে উপরে উঠে আসতে পারবে। তারপর সেই উপায় ঘরের ভেতর থেকে বেরিয়ে যেতেও বেগ পেতে হবে না। তারপর তোমার সঙ্গী দড়ি গাছা হুক থেকে খুলে
আবার জানালা বন্ধ করে অন্য কোনো উপায় ঘর ছেড়ে অদৃশ্য হতে পারবে। আমি বললুম, তোমার কথা রহস্য একটুও কমলো না। তুমি আবার এক অদ্ভুত সঙ্গীর কথা তুলছ। কে সে? কেমন করে সে ঘরের ভেতর এলো? ভারত ঘাড় নাড়তে নাড়তে বললে, আততায়ীর একজন সঙ্গীও ছিল। সেই সঙ্গী এই সাধারণ মামলাটাকে রীতিমতন অসাধারণ করে তুলেছে। আমি আবার বললুম, কিন্তু কেমন করে সে ঘরের ভেতরে এলো? সে দরজা দিয়ে আসেনি, জানলা দিয়েও আসেনি, তবে কিন্তু সে যে ঘরের ভিতরে এসেছিল এ বিষয়ে কোনোই সন্দেহ নেই। এখানে দেখতে হবে, প্রথম দৃষ্টিতে যা অসম্ভব বলে মনে হচ্ছে, যে কোনো উপায় তো তা নিশ্চয়ই সম্ভবপর হয়েছিল। আমি বললুম, তবে কি তুমি বলতে চাও যে ছাদ ফুঁড়ে সে ঘরের ভেতরে এসে আবির্ভূত হয়েছে? ঠিক তাই, এটাই বলতে চাই। হ্যাঁ, সে ছাদ থেকেই নিচের দিকে এসেছে। আচ্ছা বেশ, তুমি আমার সঙ্গে এদিকে এসো দেখি একবার। ওই চোরা দরজা দিয়ে ওপরের ওই চোরা কুঠুরির মধ্যে ঢুকে আমাদের গবেষণা কার্য আরম্ভ করা যাক। মই বেয়ে আমরা উপরে উঠে সেই চুবা কুঠরির ভেতরে গিয়ে দাঁড়ালো। ঘরখানা লম্বায় 5 ফুট আর চওড়ায় 6 ফুটের বেশি হবে না। আসল ছাদের তলায় একটা হালকা নকল ছাদ বানিয়ে ঘরখানা তৈরি করা হয়েছে। কোথাও কোনো আসবাবপত্র নেই। ঘরের উপরে জমে রয়েছে 1/2 ইঞ্চি পুরো ধুলোর আস্তরণ। ভারত উপর দিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, দেখো, বাইরেকার আসল ছাদের উপর রয়েছে আর একটা চোরা দরজা। এখানে প্রথম যে ব্যক্তির আবির্ভাব হয়েছিল সে প্রবেশ করেছে ওই চোরা দরজার ভেতর দিয়েই। নিশ্চয়ই বাড়ির অন্য কোনো দিক থেকে জলের পাইপ বা আরো কিছু অবলম্বন করে ছাদের উপর উঠেছিল। এখন দেখা যাক যে তার আর কোনো বিশেষত্বের প্রমাণ পাওয়া যায় কিনা। ভারতের সঙ্গে সঙ্গে আমিও ইতস্তত ইলেকট্রিক টর্চের আলো ফেলে চারিদিক পরীক্ষা করছিলাম। আমার চোখে পড়ল কতগুলো নগ্ন পদের ছাপ, কিন্তু সেগুলো সাধারণ মানুষের পদচিহ্নের চেয়ে ঢের ছোট। বিস্মিত কণ্ঠে বললুম, ভারত, এখানে প্রথমে যে এসেছিল সে কিন্তু নিশ্চয়ই বালক। মুখের ওপর রহস্যময় হাসি ফুটিয়ে তুলে ভারত বললে, সেজন্য অবাক হওয়ার দরকার নেই বন্ধু। এ ঘরের কাজ আমাদের ফুরিয়েছে। চলো এইবারে আবার নিচের ঘরে ফিরে যাই। নিচের ঘরে এসে পকেট থেকে একটা মাপের ফিতের চাকতি এবং আতশ কাঁচ বের করে ভারত মেঝের উপরে হুমড়ি খেয়ে বসে পড়ল। তারপর কখনো উঠে, কখনো বসে, আবার কখনো বা হামাগুড়ি দিয়ে মাপতে মাপতে ও আতশ কাঁচের ভেতর দিয়ে দেখতে দেখতে সে ঘরময় চরকির মতো ঘুরে বেড়াতে লাগলো। দেখে মনে হতে লাগলো সে যেন মানুষের আকারে দস্তুর মতো একটা ব্যাকহাউন্ড। শিকারের গন্ধ পেয়ে দুনিয়ার আর সব কিছু কথা একেবারে ভুলে গিয়েছে। তারপর হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে সে সানন্দে বলে উঠল, ভাস্কর হে, আমাদের বরাত খুব ভালো, আর আমাদের বেশি বেগ পেতে হবে না। ঘরের মেঝে কি গড়াচ্ছে দেখতে পাচ্ছ তো? ক্রিওজোট। আমি যে প্রথম ব্যক্তির কথা বলেছি, নিজের দুর্ভাগ্যক্রমে সে ওই তরল ক্রিওজোটের উপরে পা দিয়ে ফেলেছে। এর গন্ধ কতটা উগ্র হয় জানো তো? পৃথিবীর মাটির ওপরে এই গন্ধ মাখাতে মাখাতে তাকে এখন বহু দূর পর্যন্ত যেতে হবে। আমি বললুম, তাতে আমাদের উপকার? সে তো দিব্যি লম্বা দিয়েছে। লম্বা দিয়েও সে পার পাবে না। বলেই কণ্ঠস্বর বদলে ভারত আবার বললে, ও শোনো, পায়ের শব্দ। নিশ্চয়ই শান্তিরক্ষকের দল এইবারে মহা সমারোহে রঙ্গমঞ্চে প্রবেশ করবে। আসুক তারা, আমার কাজ ফুরিয়ে গিয়েছে। ঘরের বাইরে কতগুলো ভারী ভারী পায়ের শব্দ শোনা গেল। তারপরেই ভিতরে প্রবেশ করলে প্রথমে একটি লম্বা চওড়া হৃষ্টপুষ্ট পুলিশের উর্দি পরা মূর্তি। তারপরেই দেখলুম পোশাক পরা আর এক মূর্তিকে, এবং তাদের পিছনে পিছনে হাঁপাতে হাঁপাতে সে হাজির হলো আমাদের শ্যামলাল। প্রথম মূর্তি ঘরে ঢুকেই বিরক্তিভাবে বলে উঠল, আবার একটা খুনের মামলা ঘাড়ে চাপলো, জ্বালাতন। আরে এরা আবার কে রে বাবা? শ্যামলাল বাবু, অকুস্থলে এমন জনতা কেন? মুখ টিপে একটুখানি হেসে ভারত বললে, আপনাকে যেন চিনি চিনি মনে হচ্ছে। মনে হচ্ছে আপনি যেন ইন্সপেক্টর গোবিন্দরাম গাঙ্গুলি। তাহলে আপনারও আমাকে চেনা উচিত। গোবিন্দরাম মুরব্বীর মতন মাথা নেড়ে বললে, তার চিনতে পারবো না? আপনি তো হচ্ছেন ভারত চৌধুরী। স্বপ্ন দেখা আপনার পেশা। আমার বেশ মনে আছে।
বড়বাজারের সেই গয়না চুরির মামলায় সরকারি পুলিশের সামনে দাঁড়িয়ে আপনি খুব লম্বা একটা লেকচার ঝেড়েছিলেন। ভারত তেমনই হাস্যমুখে বললে, কিন্তু এটাও আপনার মনে আছে তো, আমার সে লেকচার ব্যর্থ হয়নি। চোর ধরা পড়েছিল কিন্তু তারই ফলে। দেখ, চোর ধরা পড়েছিল নিতান্ত দৈব গতিকে, কিন্তু দৈবের খেলা সব সময় জমে না, বুঝেছেন ভারতবাবু? যাক সে কথা, আজকের ব্যাপারটা কি শুনি। খুনের খবর পেয়ে আমরা এখানে এসেছি, সামনে একটা লাশও পড়ে আছে দেখছি, তা লোকটা মারা পড়লো কেমন করে? আপনি কি অনুমান করেন? ভারত বিনীতভাবে বললে, এমন সব খুনোখুনির মামলায় আমার অনুমানের মূল্য কি বলুন তো? গোবিন্দরাম বললে, না না, আপনার অনুমানগুলো কাজে লাগুক আর না লাগুক শুনতে মন্দ লাগে না। মামলাটা বড় জাতা নয় বলেই মনে হচ্ছে। শুনেছি ঘরের দরজাটা নাকি ভেতর থেকে বন্ধ ছিল, অথচ এখানেই হয়েছে খুন আর চুরি। খুনি আর চোর কি আকাশ থেকে খসে পড়ে আবার মিলিয়ে গেছে হাওয়ায়? হঠাৎ দেখলে তাই মনে হয় বটে। ও কথার তো কোনো মানেই হয় না। আমিও একটা অনুমান করেছি, আর আমার অনুমানে বড় একটা ভুল হয় না। আপনি কি অনুমান করছেন? পুলিশের কাজে মাথার চুল পাকিয়ে ফেললুম, আমার চোখে ধুলো দেওয়া কি সহজ কথা? আসল ব্যাপারটা আমি শুনেই ধরে ফেলেছি। ওহে সার্জেন্ট, শ্যামলাল বাবুর সঙ্গে তুমি একবার ঘরের বাইরে যাও তো। সার্জেন্ট ও শ্যামলালের প্রস্থান হলো। গোবিন্দরাম আমাদের আরো একটু কাছে এগিয়ে এসে গলা নামিয়ে বললে, শ্যামলাল নিজেই বলে কাল রাত্রে সে নাকি তার ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। আমার কি অনুমান জানেন? তার ভাই হঠাৎ হার্ট ফেল করে মারা যায়, আর রত্ন সিন্দুক নিয়ে সে নিজেই এই ঘর থেকে সরে পড়ে। উপস্থিত ক্ষেত্রে এইটাই স্বাভাবিক নয় কি? খুবই স্বাভাবিক, তবে একটা কিন্তু আছে। শ্যামলাল চলে যাওয়ার পর মৃত ব্যক্তি বোধহয় নিজেই উঠে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল। গোবিন্দরাম সশব্দে নিঃশ্বাস ফেলে বললে, মাত্র মামলাটা ভালো করে তদন্ত করার পরও কিছু নয়, সামান্য একটু গোড়ায় গলদটুকু আমি শুধরে নিতে পারবো। সম্পত্তি নিয়ে ঝগড়ার ফলে এই ব্যাপারটা হয়েছে, শ্যামলাল কিছুতেই আর রক্ষা পাবে না। ভারত মৃত ব্যক্তির ক্ষতস্থান থেকে পাওয়া সেই কাঁটাটা তুলে ধরে বললে, এটা কি দেখেছেন? হ্যাঁ, কোনো কাঁটা গাছের কাঁটা বলেই তো মনে হচ্ছে। হ্যাঁ, কোনো অজানা কাঁটা গাছ। আমার দৃঢ় বিশ্বাস এ হচ্ছে বিষাক্ত কাঁটা। এটা বিঁধেছিল মৃত ব্যক্তির মাথার উপরে। ক্ষতচিহ্নটা দেখুন। ঘরের মেঝের ওপর পড়ে আছে একটা লম্বা দণ্ড, তার ভিতরটা ফাঁপা, আর টেবিলের ওপর দেখা যাচ্ছে একখানা কাগজ, তার উপরে লেখা চতুর্ভুজের স্বাক্ষর। এগুলো কি আপনার অনুমানের সঙ্গে খাপ খায়? খুব খায়। ভাইকে খুন করবে বলে শ্যামলালই ওই বিষাক্ত কাঁটাটা সঙ্গে নিয়ে এসেছিল। আর ওই কাগজখানার কথা বলছেন, ওটা হচ্ছে ফালতু কাগজ। আমাদের মাথা গুলিয়ে দেওয়ার জন্য শ্যামলালই ওখানে এখানে ফেলে গিয়েছে। কিন্তু কথা হচ্ছে, এই বন্ধ ঘর থেকে শ্যামলাল চম্পট দিলে কেমন করে? ও হো, বোঝা গেছে। ছাতের উপরে আছে একটা চোরা দরজাও। তাহলে তো আর কিছুই বলতে হবে না। তারপরে সে চেঁচিয়ে ডাক দিলে, সার্জেন্ট, শ্যামলাল বাবুকে এখানে নিয়ে এসো। সার্জেন্ট ও শ্যামলালের পুনঃপ্রবেশ হলো। গোবিন্দরাম বললে, শ্যামলাল বাবু, অতঃপর ভেবে চিন্তে কথা বলবেন, কারণ আপনার মুখের কথা আপনারই বিরুদ্ধে যেতে পারে। ভাইকে খুন করেছেন বলে আমি আপনাকে গ্রেফতার করছি। শ্যামলাল কাতরভাবে ভারতের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, দেখলেন মশাই, যা ভেবেছি তাই। ভারত বললে, ভয় নেই শ্যামলবাবু, আপনাকে আমি রক্ষা করব। বিরক্ত কণ্ঠে গোবিন্দরাম বললে, অঙ্গীকার করবেন না মশাই, শেষটা কথা রাখতে পারবেন না। ভারত বললে, গোবিন্দরাম বাবু, আমি কেবল শ্যামলবাবুকে রক্ষাই করব না, খুনির সঙ্গে আপনাকেও পরিচিত করে দেব। গোবিন্দরাম ব্যঙ্গপূর্ণ স্বরে বললে, বটে বটে বটে। আমার যতদূর বিশ্বাস, খুনির নাম হচ্ছে সুজন। তার ডান পা হাঁটুর নিচ থেকে কাটা, তাই একটা কাঠের খোঁটা দিয়ে সে পায়ের অভাব নিবারণ করে, আর সেই কাঠের খোঁটার ভেতরের দিকটা ক্ষয়ে গিয়েছে। তার বাঁ পায়ে আছে গোড়ালিতে লোহার নলি লাগানো জুতো। সে মাঝবয়সী লোক, মুখে লম্বা দাড়ি, মাথায় অন্তত 5.5 ফুট লম্বা, জেল ফেরত আসামি। এই তথ্যগুলো পরে আপনার কাজে লাগবে।
আর তার সঙ্গে ছিল আরো একজন লোক। বাধা দিয়ে গোবিন্দরাম অবজ্ঞা ভরে বললে, বটে, সঙ্গে আবার আর একজন লোকও ছিল। তার দিকে আর ভ্রুক্ষেপ মাত্র না করে পায়ে পায়ে দরজার দিকে এগোতে এগোতে ভারত বললে, হ্যাঁ, আরেকজন লোক ছিল বই কি। আমার আশা আছে এই মানিক জোরকে একসঙ্গেই আপনার হাতে উপহার দিতে পারবো। চলে এসো ভাস্কর। ভারতের সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলুম। বলা বাহুল্য, চিত্রাও এলো আমাদের পিছনে পিছনে। বাড়ির বাইরে এসে ভারত আমাকে বললে, ভাস্কর, এখন অনেক রাত হয়েছে, তুমি চিত্রা দেবীর সঙ্গে সঙ্গে তার বাড়ি পর্যন্ত যাও। তাকে পৌঁছে দেওয়ার পর তোমাকে আমার আরও একটা কাজ করতে হবে। কি কাজ বলো? 10 নম্বর মণিলাল বসু স্ট্রিটে আমার এক বন্ধু থাকে। তার নাম মোহিনী মল্লিক, ধনী ব্যক্তি। তার ভারী কুকুর পোষার শখ। মোহিনীর খুব একটা ভালো কুকুর আছে। আমার নাম করে সেই কুকুরটা তার কাছ থেকে নিয়ে আসবে। এই নাও, আমার কার্ডের ওপর 2 লাইন লিখেও দিলুম। কুকুরটা নিয়ে আমি কোথায় যাব? তোমার বাড়িতে তো। না, এইখানেই। তুমি আসা না পর্যন্ত এইখানেই আমি বেড়াতে বেড়াতে নৈশবায়ু সেবন করব। সৌভাগ্যক্রমে চিত্রাকে তার বাড়িতে পৌঁছে দেবার জন্য পুলিশের একখানা গাড়ি পেলুম। চিত্রাদের বাসার ঠিকানা হচ্ছে ভবানীপুরে। গাড়ি সেই দিকেই চলল। আজকের ঘটনার পর ঘটনাগুলো ছিল আমার পক্ষেই অভাবিত বিস্ময়কর। সেখানে চিত্রা তো হচ্ছে তরুণী নারী মাত্র। এমন সব ভয়াবহ ঘটনার আবর্তে সে আগে আর কখনো গিয়ে পড়েনি। এতক্ষণ সে আত্মসংবরণ করে অনেকটা স্তম্ভিতের মতন হয়েছিল, কিন্তু গাড়িতে উঠে তার সমস্ত আত্মসংযমের বাঁধ গেল একেবারে ভেঙে। আমার কাঁধের উপরে হেলে পড়ে সে বালিকার মতোই কাতর স্বরে কাঁদতে শুরু করে দিলে। তার সেই পেলব তনুর তপ্ত স্পর্শ পেয়ে আমার সর্বাঙ্গের উপর দিয়ে বয়ে গেল একটা বৈদ্যুতিক শিহরণ। জীবনের সুন্দরী তরুণী অনেক দেখেছি, কিন্তু এর আগে আর কোনো নবযৌবনা এমন একান্ত নিবিড়ভাবে আমাকে অবলম্বন করেনি। এমন বিচিত্র অভিজ্ঞতা আমার জীবনেই প্রথম। আমি যেন মুহ্যমান হয়ে পড়লুম। তারপর নিজেকে সামলে নিয়ে চিত্রার একখানি হাত ধরে বললুম, চিত্রা, শান্ত হও, এতটা কাতর হলে চলবে না। চিত্রা তাড়াতাড়ি গাড়ির কোণে সরে বসে যেন লজ্জা সংকোচে স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। চলন্ত গাড়ির ভিতরে থেকে থেকে রাস্তার আলোগুলো এসে পড়ছিল এবং সেই আলোতে দেখা যাচ্ছিল চিত্রার গৌরবর্ণ কপালের উপরে মুক্তোর মতন ঝকমকে উঠছে অশ্রুবিন্দুগুলো। আমার ইচ্ছে হলো নিজে রুমাল বার করে তার অশ্রু ভেজা মুখখানি মুছিয়ে দিই, কিন্তু সহসা এতটা স্বাধীনতা নেবার ভরসা হলো না। তার অনেক দিন পরে চিত্রা আমার কাছে কবুল করেছিল যে সেদিন রুমাল দিয়ে মুখ মুছিয়ে দিলে মনে মনে সে একটুও রাগ করতো না। সে সময় তার মন চেয়েছিল বাহির থেকে একটুখানি সহানুভূতি। গাড়ির ভিতরে একসঙ্গে বসে আছি আমরা দুটি প্রাণী, কিন্তু কারোর মুখে নেই একটি মাত্র কথা। বোধ করি সেই মৌখিক ভাষণের উপরে প্রাধান্য বিস্তার করেছিল আমাদের মানসিক আকর্ষণ। মুখ বন্ধ, কিন্তু মনের দ্বার খোলা। দুজনে সেই মুক্ত হৃদয়ে দ্বার দিয়ে আনাগোনা করছিল যে মৌন বাণী, তা শুধু অনুভূতির বিষয়, তা ভাষায় প্রকাশ করা যায় না। আমি কি ভাবছিলুম আর চিত্রাই বা কি ভাবছিল তার ইতিহাস রাখা হয়নি। কতক্ষণ এইভাবে ছিলুম তাও জানি না, কিন্তু চিত্রা হঠাৎ সজাগ হয়ে বলে উঠল, আমাদের বাড়ির কাছে এসে পড়েছি। তার একটু পরেই একখানা বাড়ির সামনে এসে মোটর দাঁড় করানো হলো। মনে মনে ভাবলুম চিত্রার বাড়িখানা আরো দূরে থাকলেই ছিল ভালো। এত তাড়াতাড়ি দুজনের একত্রে থাকা স্বপ্নভঙ্গ হলো বলে আমার মন খুঁতখুঁত করতে লাগলো। কিন্তু অগত্যা নামতেই হলো, কারণ গাড়িখানা তখন দাঁড়িয়ে পড়েছে। আমি জিজ্ঞাসা করলুম, চিত্রা, তোমাদের বাড়িতে আর কে কে আছেন? কেবল আমার ছোট পিসিমা, তার নাম কমলা দেবী। আমি গাড়ি থেকে নেমে 2-4 বার সদর দরজার কড়া নাড়তে একটি প্রৌঢ়া মহিলা এসে দরজা খুলে দিলেন। চিত্রাকে গাড়ির ভেতর থেকে নামতে দেখে তিনি বলে উঠলেন, এতক্ষণ তুই কোথায় ছিলি মা? আমি যে এদিকে ভেবে ভেবে সারা হচ্ছিলুম। চিত্রা দরজার কাছে এসে বললে, সে অনেক কথা পিসিমা, পরে বলবো সবক্ষণ। ভাস্কর বাবু, আপনি কি একবার বাড়ির ভেতরে আসবেন না?
মন তো তাই চায়, কিন্তু উপায় নেই। উপায় নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি বললুম, না না, আজ না চিত্রা দেবী, আমার হাতে এখন একটা বড় কাজ আছে। গাড়ি যখন মনিলাল বসু স্ট্রিটে গিয়ে উপস্থিত হলো, রাত তখন প্রায় 3টে বাজে। 10 নম্বর বাড়ি খুঁজে নিতে বেশি দেরি লাগলো না। রেলিং ঘেরা জমির ভেতরে মস্ত একখানা বাড়ি, ফটক বন্ধ। বাড়ির কোথাও আলোকের বিন্দুমাত্র চিহ্ন নেই। এ সময় কাউকে ডাকাডাকি করে জাগানো উচিত নয় বটে, কিন্তু আমি এসেছি জরুরি কাজে। বেশ কিছুক্ষণ গলাবাজি করবার পর জনৈক ক্রুদ্ধ দারোয়ানের সারা ও দেখা পাওয়া গেল। 2 হাতে তন্দ্রা জড়িত চক্ষুর অগ্রাতে অগ্রাতে কাছে এসে রুক্ষস্বরে সে জানতে চাইলে আমার কি দরকার। তার হাতে ভারতের কাঠখানা দিয়ে বললুম, এটা তোমার বাবুর কাছে দিয়েছ। প্রথমটা সে তো কিছুতেই আমার প্রস্তাবে রাজি হয় না। তারপর মিষ্টি কথা বলে ও বকশিসের লোভ দেখিয়ে কোনো ক্রমে তাকে বাড়ির ভেতরে পাঠিয়ে দিল। মিনিট 10 পরেই বাড়ির কর্তা বেরিয়ে এলেন। তার সঙ্গে সঙ্গে শিকল বাঁধা একটা কুকুর। তিনি বললেন, এই শেষ রাতে ভারতের এই কি খেয়াল? আচ্ছা, তা নতুন কোনো মামলা বুঝি? আমি মাথা নেড়ে জানালুম, হ্যাঁ। মোহিনীবাবু বললেন, আমার ঝুমি হচ্ছে এক আশ্চর্য জীব, দোআঁশলা বটে। ব্ল্যাক হাউন্ডও কিন্তু এর কাছে হার মানাবে। ঝুমির দিকে সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করলুম। নিতান্ত নির্লিপ্তের মতন একদিকে তাকিয়ে সে দাঁড়িয়েছিল। তাকে দেখতে খানিকটা স্প্যানিয়েল ও খানিকটা হাউন্ডের মতো। ঝুলো ঝুলো লটপটে কান, গায়ে বড় বড় লোম, আঙুলগুলোও বেশ লোমশ, কিন্তু তার চেহারা কোনো বিশেষ শক্তির পরিচয় দেয় না। মোহিনীবাবু হেসে বললেন, ঝুমির দিকে তাকিয়ে দেখছেন কি? ও হচ্ছে বর্ণচোড়া, চোখে দেখে কিছুই বোঝবার জো নেই, বুঝলেন? কিন্তু ওর যা বাহাদুরি ভারত তা ভালো করেই জানে। ঝুমি বুঝতে পারলে তাকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। সে দূর থেকেই নাক তুলে আমাদের আঘ্রাণ নেবার চেষ্টা করলে। মোহিনীবাবু বললেন, আপনাকে দেখে ঝুমি কিন্তু লেজ নাড়ছে না। তার কারণ এখনো কিন্তু আপনাকেও বন্ধু বলে মেনে নেয়নি। আপনি তাড়াতাড়ি যদি ওর বন্ধুত্ব চান, মাঝে মাঝে কিন্তু ওকে ঘুষ দিতে হবে। আমি বললুম, এত রাত্রে ঝুমির উপযোগী ঘুষ কোথায় পাই? মোহিনীবাবু বললেন, আমি তো জানি এই রকমই কিছু একটা হতে চলেছে, তাই ভবিষ্যৎ ভেবে ঘুষ আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। এই যে বিস্কুটের মোড়কটা নিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তার মিনিট 3 পরে কয়েক টুকরো বিস্কুট উপহার পেয়ে প্রবল বেগে তার জীব আন্দোলন করতে করতে ঝুমি আমার গা ঘেঁষে দাঁড়িয়ে এমন ভাব দেখাতে লাগলো যেন সে আমার সঙ্গে অচ্ছেদ্য বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ হয়েছে। সাগর স্মৃতির বাগানে ফিরে এসে প্রথমেই খবর পেলুম শ্যামলালকে গ্রেপ্তার করে গোবিন্দরাম থানায় প্রত্যাগমন করেছে। অত্যন্ত নির্বিকার মুখে ভারত দাঁড়িয়েছিল বাগানের ফটকের উপরে হেলান দিয়ে। তার সঙ্গে আগে থাকতেই ঝুমির ঘনিষ্ঠতা ছিল, তাই ভারতকে দেখেই সে 2 কান খাড়া করে ঘন ঘন লেজ নাড়তে শুরু করে দিলে। ভারত বললে, রে ঝুমি, চিনতে পেরেছিস যে? বেশ বেশ, আজ আমাদের পথ দেখাতে হবে কিন্তু তোকে। তারপর আমার দিকে ফিরে বললে, ভাস্কর, যে ঘরে কামলাল খুন হয়েছে, ঝুমিকে নিয়ে তুমি তার তলায় গিয়ে দাঁড়াও। একটু পরেই আমার সঙ্গে দেখা হবে। বলতে বলতে সে দ্রুত পদে বাড়ির ভিতরে পুনঃ প্রবেশ করলে। চাঁদ কখন অস্ত গিয়েছে, কিন্তু আকাশে জেগে উঠেছে অল্প আলোর আভাস। পাখির ঘুম এখনো ভাঙেনি বটে, কিন্তু ভোর হতে বোধহয় আর দেরি নেই। আবছায়ার মধ্যে পদসঞ্চালন করে আমি ধীরে ধীরে অগ্রসর হল। তারপর ভারতের নির্দেশ অনুসারে যথাস্থানে গিয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলো। একে একে কেটে গেল প্রায় মিনিট 15। একটা উঁচু গাছের উপর থেকে পাখিদের ডানা ঝাড়া দেওয়ার শব্দ শোনা গেল। বুঝলুম এইবারে তারা প্রভাতী কণ্ঠসাধনার জন্য প্রস্তুত হচ্ছে। হঠাৎ একটু তফাতেই একটা ভারী দেহপতনের শব্দ হলো। চমকে ফিরে দেখি আবছায়ার ভিতর দিয়ে আরো ঘন ছায়ার মতো একটা মূর্তি হনহন করে আমাদের দিকে এগিয়ে আসছে। বিস্মিত কণ্ঠে বললুম, কে 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 তুমি? পরিচিত কণ্ঠে শুনলুম, আমি তোমার বন্ধু ভারত। আপাতত শূন্য থেকে আমার সদ্য পতন। ব্যাপার কি হে?
মোটেই রোমাঞ্চকর নয়। বাড়ির টঙে চোরাকুঠুরির মধ্যে তথাকথিত বালকের পায়ের দাগগুলো যেখানে গিয়ে শেষ হয়েছে, সেইখানকার জানালা দিয়ে খুব সম্ভবত তারই মতন একটা জলের নল বেয়ে ওপর থেকে আমি নিচে নেমে এসেছি। এখানে ঘাসের ওপর কারোর পায়ের ছাপ দেখা যাচ্ছে না বটে, কিন্তু সে যে এখানকার খুব কাছাকাছি কোনো জায়গা দিয়ে মাটি মারিয়ে প্রস্থান করেছে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ ভূতলে অবতীর্ণ হয়েই এখান থেকে আমি এই জিনিসটা আবিষ্কার করেছি। দেখো। টর্চের আলো ফেলে দেখলুম যে আমার বুক পকেটের মতো ছোট একটি ব্যাগ, সেটা তৈরি কোনো রঙিন তৃণ দিয়ে। ভারতের নানান প্রদেশে বিভিন্ন মেলায় গিয়ে আদিবাসীদের হাতে তৈরি এরকম ছোট ছোট ব্যাগ আমার দৃষ্টিগোচর হয়েছে। সেই ব্যাগটার ভেতরে অঙ্গুলি চালনা করতেই ভারত তষ্টকণ্ঠে বলে উঠল, সাবধান সাবধান। সাবধান হবো কেন ভারত? ওই ব্যাগের ভিতর আছে গোটা 6 কাঁটা। ওই রকমই একটা কণ্টকে বিদ্ধ হয়ে কামলাল বাবুকে মৃত্যুমুখে পড়তে হয়েছে। এই কাঁটাগুলোও নিশ্চয়ই বিষাক্ত। খুনি যখন মাটির কাছ বরাবর এসে লাফিয়ে পড়েছিল, ব্যাগটা তখনই হয়তো তার পকেট থেকে পড়ে গিয়েছে। ঝুমি, আমার দিকে একটু আয়তো দেখি বাবা। ভারত একখানা রুমাল নিয়ে ঝুমির নাকের কাছে ধরলে। ও আবার কি? মনে আছে ঘটনাস্থলে ক্রিওজোটের ভাঙা বোতলের কথা? ঘরময় গড়াচ্ছিল তার ধারা, আর তারই মধ্যে পা পড়ে গিয়েছিল খুনির। আমি ওই রুমালে মাখিয়ে এনেছি খানিকটা, আর তারই গন্ধের সঙ্গে ঝুমিকে এখন পরিচিত করতে চাই। ক্রিওজোটের গন্ধ পেয়েও ঝুমি প্রথমটা নিজের কর্তব্য স্থির করতে পারলে না। বোকার মতো বারবার আমাদের মুখের পানে তাকাতে লাগলো। তার ভাবটা যেন খামোখা আমাকে একটা বাজে দুর্গন্ধ শোকাচ্ছ কেন বাবু? ঝুমির বকলস ধরে টেনে এদিকে ওদিকে পদচারণা করে ভারত বললে, মাটির উপর শুকে দেখ, কোনো গন্ধ টন্ধ পাচ্ছিস কি? এইবার ঝুমি কথা বুঝলো ও রাখলো। মাটির উপরে শুকতে শুকতে হঠাৎ তার লেজ ও কান দুটো খাঁড়া হয়ে উঠল এবং সে ঘেউ ঘেউ রবে চিৎকার করতে লাগলো। সার্মেয় ভাষায় বিশেষজ্ঞ না হলেও আমি বুঝতে পারলুম যে ঝুমি মাটির উপরে ক্রিওজোটের গন্ধ আবিষ্কার করে ফেলেছে। আমার হাতের শিকলে প্রচণ্ড টান মেরে একদিকে সে অগ্রসর হতে চাইলে ভারত বললে, ঝুমির সঙ্গে সঙ্গে অগ্রসর হও ভাস্কর। এইবারে আমাদেরও যেতে হবে ওর পিছনে। আমার মুখে প্রাচীন পদচিহ্ন কাহিনী তো তুমি অনেকবারই শুনেছ। অতঃপর দেখতে হবে এই বৈজ্ঞানিক যন্ত্রযুগেও সেই আদিমকালের পদচিহ্নের সূত্র আমাদের কতখানি এগিয়ে নিয়ে যেতে পারে। অতএব আগে চল ঝুমি। তখন ভোরের পাখিদের মিষ্ট গানের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে কাকেদের কর্কশ চিৎকার। পৃথিবীর ওপর থেকে সরে গিয়েছে অন্ধকারের পর্দা এবং নীলাকাশের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে সূর্যকর ধারার প্রথম ঢেউ। বাগানের রেলিংয়ের কাছ পর্যন্ত গিয়ে ঝুমি আবার থমকে দাঁড়িয়ে পড়ল। খুনি নিশ্চয়ই এখান দিয়ে রেলিং পার হয়ে গিয়েছে। ঝুমিকে আমরা দুজনে মিলে রেলিংয়ের ওপারে নামিয়ে দিলাম। তারপরে আবার আরম্ভ হলো আমাদের অভিযান। সাফল্য সম্বন্ধে আমার বিশ্বাস তখনও পর্যন্ত খুব একটা দৃঢ় ছিল না। হত্যাকাণ্ডটা ঘটেছে প্রায় 28 ঘন্টা আগে। কলকাতার রাজপথ দিয়ে চলাচল করে বৃহৎ জনতা এবং অসংখ্য যানবাহন। এর মধ্যে কি হত্যাকারীর পায়ের গন্ধ এতক্ষণ ধরে বর্তমান থাকতে পারে? আমার সন্দেহের কথা ভারতের কাছে খুলে বললাম। সে বলল, দেখো, গন্ধটা সাধারণ হলে এতক্ষণ তার অস্তিত্ব থাকতো বলে মনে হয় না। তবে কিনা ক্রিওজোটের গন্ধ হচ্ছে অতিশয় উগ্র। মানুষের নাক বোধ করি সে গন্ধ এখনো ধরতে পারবে না, কিন্তু একে পশুদের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে ঢের বেশি। তার উপরে ঝুমি হচ্ছে এ বিষয়ে বিশেষভাবে শিক্ষিত কুকুর। আমি জানি তার ক্ষমতা বিস্ময়কর। ওই দেখো না, মাটির উপর নাক রেখে সে কত সহজেই হনহন করে এগিয়ে যাচ্ছে। সে দৌড়ে যাওয়ার চেষ্টা করছে, কেবল শেকলে বাঁধা আছে বলেই যেতে পারছে না। আমি এগোতে এগোতে বললাম, ঝুমি তাহলে এখন আমাদের একমাত্র ভরসা? মোটেই না, কেবল খুনি ক্রিওজোটের ওপর পা ফেলেছে বলেই আমাদের সুবিধে হয়েছে একটু বেশি। এই যা, কার্যোদ্ধার করবার অন্য উপায়ও আমার হাতে আছে। আমি আগে তোমার কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। এই একখানে লোকটার এমন হুবাহু বর্ণনা তুমি গিয়ে কেমন? খুব সহজেই গোড়া থেকে ব্যাপারটা একবার ভেবে দেখো। একটু মাথা খাটালেই দেখবে সব পরিষ্কার হয়ে গিয়েছে।
নরেনবাবু আর রামচন্দ্র